পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের অন্যতম ছিলেন দ্য আকবর দ্য গ্রেট। সম্রাট আকবরকে মুঘল সম্রাটদের সেরা সম্রাট বলা হয়, কারণ তিনিই ছিলেন বাংলা নববর্ষের প্রবর্তক। সম্রাট আকবর নিজের শাসন ব্যবস্থার মাধ্যমে ইতিহাসকে যতটা না প্রভাবিত করতে পেরেছিলেন, তা আর অন্য কোনো ভারতীয় শাসক করতে পারেনি। মুঘল সাম্রাজ্যের তৃতীয় এই শাসককে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক হিসাবে মনে করা হয়। ডিসকভারি বাংলার এ পর্বে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক সম্রাট আকবরের জীবন কাহিনী তুলে ধরছি। সম্রাট আকবর 1542 সালের 23শে নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পুরো নাম জালালউদ্দিন মুহাম্মদ আকবর। পিতা হুমায়ুনের মৃত্যুর পর মাত্র 13 বছর বয়সে ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন তিনি। শাসনভার গ্রহণের পর থেকে বৈরম খানের তত্ত্বাবধানে সমগ্র দক্ষিণ এশিয়ার রাজত্ব বিস্তার করতে থাকেন তিনি। এমনকি ভারতবর্ষ থেকে আফগানিস্তান পর্যন্ত তার সাম্রাজ্যের বিস্তার ঘটে। তিনি অসীম সাহসীর অধিকারী, অত্যন্ত দূরদর্শী এবং খুবই তীক্ষ্ণ জ্ঞানী শাসক ছিলেন। তার শাসনামলে গড়ে ওঠা স্থাপত্যগুলো তার স্থাপত্য শৈলীর জ্ঞানের পরিচয় বহন করে। তখনকার রাজধানী ফতেহপুর সিক্রিতে তিনি নান্দনিক ডিজাইনের বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন। 1986 সালে ফতেহপুর সিক্রি পৃথিবীর দর্শনীয় স্থানগুলোর তালিকার স্থান দখল করে নেয়। এছাড়া সম্রাট আকবর নির্মিত বুলন্দ দারওয়াজা এবং জামে মসজিদের নির্মাণ শৈলী দেখে আজও পর্যটকরা মুগ্ধ হন। শিকার সম্রাট আকবরের খুবই পছন্দ ছিল। বাঘ, সিংহ, চিতা, বন্য হরিণ, এমনকি হাতিও শিকার করতেন তিনি। এসব শিকার করতে গিয়ে একবার মারাত্মকভাবে আহত হন তিনি, তবে কিছুটা অলৌকিকভাবে সেরেও ওঠেন পরে। সম্রাট আকবরের ডাইসেলেক্সিয়া নামক একটি কঠিন রোগ ছিল, যার কারণে তিনি পড়াশোনা করতে পারেননি। পড়তে গেলে কখনোই তিনি অক্ষরগুলো মনে রাখতে পারতেন না, কিন্তু তিনি নিরক্ষর হলেও তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। একবার যেটা দেখতেন বা শুনতেন সেটা কখনো ভুলতেন না। তবে আকবর শিক্ষিত না হলেও শিক্ষিত ও জ্ঞানী লোকদের খুবই কদর করতেন তিনি। তার সভাকে অলঙ্কৃত করেছিলেন ইতিহাসের বিখ্যাত নবরত্ন। তার রাজদরবারে তিনি সহ মোট 9 জন পণ্ডিত ছিলেন। মূলত এই 9 জন পণ্ডিতকে বলা হয় নবরত্ন। নবরত্নের একজন ছিলেন আব্দুল ফজল, যিনি ওই সময়ের প্রসিদ্ধ লেখক ছিলেন। নবরত্নের আরেকজন ছিলেন আব্দুর রহিম খান, যিনি আকবরের রাজসভার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। এছাড়া এই প্রতিরক্ষা মন্ত্রী একাধারে ছিলেন কবি, গায়ক, গীতিকার এবং সুরকার, এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী বীরবল। আকবরের রাজসভার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করতেন ফৌজি। এই ফৌজি রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন ভাষায় লেখা বইগুলো ফার্সিতে অনুবাদ করতেন। সম্রাট আকবরের রাজসভায় পরামর্শদাতাদের মধ্যে অন্যতম ছিলেন ফকির আজিউদ্দিন, এবং সেনাপতি মানসিংহ ছিলেন আকবরের বিশ্বস্ত বন্ধু। বহু যুদ্ধে আকবর তার কাছ থেকে অসংখ্য সাহায্য পেয়েছেন। এছাড়া গৃহমন্ত্রী মোল্লা দো পিয়াজা সুস্বাদু খাবারের উদ্ভাবক ছিলেন। নবরত্নের আরেকজন অন্যতম সদস্য ছিলেন অর্থমন্ত্রী টোডরমল। সে সময় তিনি সারা বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ ছিলেন। আকবরের রাজসভায় এত জ্ঞানী গুণী লোক থাকার পরও 1575 সালের দিকে সম্রাট আকবর হঠাৎ খুবই চিন্তিত হয়ে পড়েন। কিছুটা আধ্যাত্মিক চিন্তায় মগ্ন থাকতেন তিনি। ধর্ম, পাপ, পুণ্য এবং আত্মা, এ সব কিছু নিয়ে ভাবনায় পড়েন তিনি। এসব বিষয় নিয়ে তার প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হন রাজসভার নবরত্নরা। এরপর সম্রাট আকবর ফতেহপুর সিক্রিতে একটি দরবারখানা নির্মাণ করেন, যেখানে প্রতি সপ্তাহে ধর্মসভা আহ্বান করতেন তিনি। এই সভায় সব ধর্মের পণ্ডিত ব্যক্তিরা আসতেন এবং সম্রাট আকবর সব ধর্মের কথাগুলো শুনতেন। এরপর 1582 সালে সব ধর্মের মৌলিক বিষয়বস্তু নিয়ে তিনি একটি নতুন ধর্ম তৈরি করেন এবং যেটার নামকরণ করেন দিন-ই-ইলাহি।
সম্রাট আকবর ভেবেছিলেন এই ধর্ম প্রতিষ্ঠা হলে সমগ্র ভারতবাসীকে এক পতাকা তলে আনয়ন করা যাবে, যার মাধ্যমে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু তার এ ধর্মমত মানুষ সহজে মানতে পারেনি, ফলে জনগণের মাঝে গভীর ক্ষোভ তৈরি হয়। ফলে শেষ পর্যন্ত তার এ ধর্ম আলোর মুখ দেখতেই পারেনি। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষিপণ্যর খাজনা আদায় করতেন, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়াতে কৃষি ফলনের সাথে মিলত না, ফলে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো। এজন্য খাজনা আদায়ে স্পষ্টতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন। 1584 সালের 10 বা 11 মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসনের আরোহণের সময়, অর্থাৎ 1556 সালের 5 নভেম্বর থেকে। প্রথম দিকে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিতি লাভ করে। ইতিহাসের বিখ্যাত এই সম্রাট 1605 সালের 15 অক্টোবর 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরতলি জেলা সিকান্দ্রাতে তার সমাধিস্থল আছে। বিস্তার জমির উপর সমাধিসৌধটি মূলত মুঘল স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। তখনকার সময়ে নিজের সমাধিস্থলের জায়গা নিজে পছন্দ করাটা ছিল একটি শখের বিষয়। সম্রাট আকবর নিজের সমাধিস্থলের জায়গাটি পছন্দ করেন সিকান্দার এই জায়গাটিকে। এই জায়গাটি ছিল খুবই নির্জন, পাখিদের কলা কাকলিতে মুগ্ধ থাকত সব সময়। তাই হয়তো সম্রাট আকবর নিজের সমাধিস্থলের জায়গাটি তিনি এখানেই বেছে নেন। এজন্য জঙ্গল পরিষ্কার করে 119 একর জমির উপরে তার সমাধিস্থল নির্মাণের কাজ শুরু করেন তিনি নিজেই। কিন্তু কাজ শেষ করে যাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। ফলে 1613 সালে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করেন তার পুত্র জাহাঙ্গীর। পিতার পরিকল্পিত নকশা ধরে অসমাপ্ত কাজ সমাপ্ত করেন তিনি।